যে আমরা করতে পারলাম, আমরা এই বছরে 30শে মার্চের মধ্যে একটা করার খুবই প্রয়োজন হয়ে পড়েছে। সেই হিসেবে করতে পারলাম এবং যার জন্য করতে আমরা সমর্থ হলাম আমাদের অতি প্রিয়জন শ্রীমতী স্বাগতা দাস মাহান্ত, ডক্টর স্বাগতা দাস মাহান্ত। এবং ও আমাদের কত কাছে, একটা ছোট্ট নমুনা থেকে বুঝতে পারবেন এই কবিতার নামটা কিন্তু স্বাগতাই দিয়েছিল। তখন মানে ও বোধহয় ছাত্রী হবে নাকি, আমি বলছি 1991 সাল। তখন হ্যাঁ ছাত্রী, তখন ওর চাকরি করছিল। 1991 সাল আমি আবৃত্তি শ্রুতি নাটকের একটা সংস্থা করেছি। তো বললাম স্বাগতা একটা নামকরণ একটু তুমি করো না। তখন এই কবিতা নামটা করেছিল এবং সেই নামটা বহন করে চলেছি এবং তার সাথে এখানে যুক্ত করতে হয়েছে নাট্য সংস্থাগুলো রেজিস্টার করতে হলে জায়গার নামটা দিতে হয়। তার জন্য কাকিনাড়া কবিতা করতে হয়েছে। তার কারণ এটা একটা বাধ্যতামূলক করেছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করতে গেলে জায়গার নাম দিয়ে করতে হবে। কারণ আমি একই নাম যদি হয়ে যায় অনেক জায়গায় বোঝা যায়। এখন যদি কবিতা বালিগঞ্জে থাকে তাহলে তো বোঝা যাবে না কোন কবিতা। তাই বালিগঞ্জ কবিতা হলে বোঝা যাবে, আর কাকিনাড়া কবিতা তাহলে দুটো সেপারেট। এছাড়া ওই নামটাই আমরা বহন করে চলেছি এবং একজন খুব পজিটিভ গুণী মানুষের নামকরণ থাকলে নামকরণ করাটা কতটা যে প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় যে সেই নামটা বই নিয়ে আমরা কিন্তু আজকে 2025-এও চলেছি এবং প্রচুর প্রচুর কর্মসূচির মধ্যে আমাদের দলকে নিয়োজিত করতে পেরেছি। সেটা কিন্তু অনেক সময় এটাও একটা কারণ যে কোনো গুণী মানুষের যখন সেই ছোঁয়াটা, সেই নামকরণটা তার হাত দিয়ে পড়েছে, সেই নামকরণের উপরে কিন্তু আজকাল অনেক বিজ্ঞানও বলছে যে সন্তানের নামকরণ অমুক তমুক এগুলো অনেকটা এসে গেছে। ও হয়তো সেইভাবে ভাবনার একটা ভালোবাসা দিয়ে বা একটা ভেতর থেকে কোনো বিতান, একটা বিতানের মধ্যে কলতান হচ্ছে আবৃত্তি, যে বলার সব তার মধ্যে যেন চর্চা হচ্ছে ভাবনা থেকে করেছিল। তো সেইটা আমার মনে হয় আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়েছে, যার জন্য আমরা এখনো হয়তো সুন্দরভাবে চলতে পারছি। আমি স্বাগতাকে পরে ডাকছি। এই মূল সেমিনারের আগে প্রারম্ভিক অনুষ্ঠান আমাদের আছে কবিতারের দুটি অনুষ্ঠান। একটা হচ্ছে রেনেসা একটি গিটারে একটি গান শোনাবে আর একটি নাটকের গান শোনাবে আমাদের দলের চৈতালি ব্যানার্জি। এই দুটি প্রোগ্রাম ওর বক্তব্যের আগে। আমি ওকে এখন আমি মঞ্চে রাখছি না, আগে প্রারম্ভিক উদ্বোধন অনুষ্ঠানটা আমরা করে নিই। রেনেসাকে ডাকছি মঞ্চে, তুমি একটি উদ্বোধন সঙ্গীত তোমার গিটারে আমাদের গান শোনা। Shine
জাগো নারায়ণ, কারা পাষাণ ভেদে জাগো নারায়ণ, বন্ধু ছেদন জাগো নারায়ণ, বন্ধু ছেদন জাগো নারায়ণ, কারা পাষাণ ভেদে জাগো নারায়ণ, মৃত্যু ক্ষুধা জাগে শিহরে গান, শঙ্করাসুর জাগো নারায়ণ, শঙ্করাসুর জাগো নারায়ণ। আমি আজকে যে আমাদের সেমিনার 2025 তার যে সেমিনার আয়োজন করেছি কাকিনাড়া পটবিতানের পক্ষ থেকে, সেটা আমরা শুরু করছি। আমি আজকে যে বক্তা হিসাবে যাকে পেয়েছি ইতিমধ্যে তো ঘোষিত হয়েছে, ইতিমধ্যে শুনেছেন ডক্টর স্বাগতা দাস মহন্ত, প্রিন্সিপাল। সব বিস্তারিত আমি বলছি, আগে আমি স্বাগতাকে মঞ্চে ডেকে দিচ্ছি। একটি টবে একটি মানি প্ল্যান্ট, মিষ্টি, মিষ্টি। আর ব্যাগটা আমি অতিথিকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ওটা ধরো। কত বছর আগে? 1991 সালে। তারপরে আমরা 2011-তে আমরা রেজিস্ট্রেশন করি কাকিনাড়া পটবিতান হিসেবে। এতদিন ধরে পটবিতানের যে জার্নি, তাতে অনেক অনুষ্ঠানে আমরা স্বাগতাকে পেয়েছি। আমরা স্বাগতা সম্পর্কে এই অঞ্চলে থাকেন শিক্ষাবিদ হিসেবে আমরা জানি, কিন্তু স্বাগতার এই মুহূর্তে ওর যে ক্রেডেন্সিয়াল, সেটা আপনাদের সামনে আমি একটু করতে বাধ্য হচ্ছি। তার কারণ এটা না বললে একটা মানুষ কোন উচ্চতায় পৌঁছেছে, আমাদের চেনা অতি পরিচিত স্বাগতা, এখন স্বাগতা বলে ডাকি, এখন স্বাগতা বলে ডাকতেও আমি যথেষ্ট ইতস্তত বোধ করছি। তার কারণ ওর যে মাপের যে জায়গায় পৌঁছেছে, নাম ধরে ডাকাটাই রীতিমতো কেমন যেন একটা কেমন লাগে আর কি। তো সেরকম একটা গুণী মানুষ হয়ে উঠেছে, আমাদের পরম সৌভাগ্য যে ওর সাথে আমাদের পরিচয় আছে বলতে আমরা সত্যি গর্বিত। স্বাগতা একটা ডক্টরেট করেছেন। ডক্টরেট অনেকে অনেক জায়গা থেকে করেন। ও করেছে পিএইচডি করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি 2008 সালে রবীন্দ্র সৃষ্টিতে রবীন্দ্র আত্মকথা এই সাবজেক্টের উপরে। মাস্টার ডিগ্রি করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 1992 সালে। তার মানে 1991 সালে পটবিতান নাম করেছে, তখনও মানে মাস্টার ডিগ্রিটা তখন নিয়মিত ভর্তি হয়েছে। স্পেশাল পেপার ছিল কম্পারেটিভ লিটারেচার, আর বিএ অনার্স বেঙ্গলিতে ছিল প্রেসিডেন্সি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি 1989। সার্টিফিকেট কোর্স অন হিউম্যান রাইটস NSOU 2018-তে, সার্টিফিকেট কোর্স অন folklore from Academy of Folklore 2023-24, BA from NCBT College, Calcutta University 1994, professional experience associated with teaching at Hiranal Memorial Mojumdar Memorial College for Women as a lecturer and later as associate professor from 1996 থেকে 2015 পর্যন্ত। তারপরে প্রিন্সিপাল হয়েছিল 2015 থেকে 2024, 4টা কলেজ। He has attended and participated in more than 70 seminars, conferences and webinars in India and abroad. কিন্তু টিচার করতে গেলে যা প্রয়োজন, যেটা প্র্যাকটিস এবং দায়িত্ব দিক বেড়ে গেল, যেহেতু খুব বিস্তারে আমার কর্মকাণ্ডের প্রতিশ দিলেন মলেদা। একথা নতুন করে আর আমি বলবো না যে পটবিতানের সঙ্গে আমার দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক, সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত।
তবু মলয়দা বারে বারে প্রবাদকে মিথ্যে প্রমাণ করে। গেয় যোগী ভিক পায় না, কথায় আছে, প্রবাদ আছে, কিন্তু মলয়দা এই গেয় যোগীকে বারংবার ডাকেন। অঞ্চলের মানুষ অঞ্চলের কাছে, অঞ্চলের মানুষের কাছে সম্বর্ধনা পায়, সম্মান পায়। এটা একটা খুব বড় প্রাপ্তি এই সময়ে। আর মলয়দাকে ধন্যবাদ দেব আরও এই কারণে যে এমন একটা কঠিন শিল্পকে নিয়েই তিনি এত বছর ধরে চর্চা চালিয়ে যাচ্ছেন। কারণ পরিস্থিতি আগেও প্রতিকূল ছিল, এখনও প্রতিকূল আছে, ভবিষ্যৎ আমরা জানি না, মাঝখানে কোভিড গেছে। তবে এটুকুই বলবো, যখন এ ধরনের অনুষ্ঠানে আসি একটাই মাত্র কারণে যে একটু প্রশাসনিক কাজের ফাঁকে যদি পড়াশোনা করার সুযোগ পাই এই উপলক্ষে, আর একটু যদি অভিজ্ঞ হওয়ার সুযোগ পাই, সেই জন্যই রাজি হই। কাজেই এটা এমন নয় যে আমি আমার অধীত জ্ঞান বলতে এসেছি। আসলে যতটুকু পড়াশোনা করেছি বা অভিজ্ঞতা সঞ্চয় করেছি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মলয়দা প্রথম যখন আমাকে বললেন যে 27শে মার্চ বলতে আসতে হবে, 27শে মার্চ যেহেতু একটা সরকারি ছুটির দিন ছিল, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে খুব আহ্লাদিত বোধ করি। মলয়দা ডেকেছে আমার অঞ্চলে, সবসময় তো বাইরে বাইরেই, এতকাল নদিয়া জেলায় ছিলাম, এখন উত্তর 24 পরগনা, প্রায় এয়ারপোর্টের কাছাকাছি কলেজ, কাজের অঞ্চলে বলতে পারবো, খুবই আহ্লাদিত বোধ করি। এবং এই মঞ্চেও আমি অনুষ্ঠান করে গেছি অনেক ছোট বয়সে, কৈশোরে বা তারুণ্যে। তারপরেই বললেন, আমি বললাম 27শে মার্চ মানে কি, আমি কিন্তু সত্যিই জানতাম না। বললেন ওই বিশ্ব নাট্য দিবস উপলক্ষে। তো আমার আহ্লাদ, আমার আনন্দ মুহূর্তে অন্তর্হিত হলো, আমি আতঙ্কগ্রস্ত হলাম। আমি বললাম নাটক মানে, আপনারা তো নাটক করেন, আপনারা থিয়েটার কর্মী, আপনারা শিল্পী, মানে সেখানে আমি কি করে বলবো, আমি আর কেনই বা বলবো, কি অধিকারে বলবো, কি যোগ্যতায় বলবো। তো আমাকে মলয়দা বললেন তুমি থিওরি বলো, মানে প্র্যাকটিক্যাল তোমার অভিজ্ঞতা নেই মানে থিওরি বলো। এবার সেখানেও একটা বড় সমস্যা, কারণ আমি বাংলা ভাষা নিয়ে এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও নাটক বিষয়টা আমার চিরকালের একটা অনীহা ছিল, মানে আছে নাটক পড়ায়। তা সত্ত্বেও যে এরকম একটা নাম কেন করলাম এবং শেষ পর্যন্ত রাজি হলাম, সে কথা বলবো আমি। তো এটা যখন মলয়দা বলে থিওরি বলো, তখন তো আরও একটু ঘাবড়ে গেলাম যে থিওরি কি করে বলবো আমি। পাঠ্যসূচির নাটক বা থিওরি শুধুমাত্র পরীক্ষায় যতটুকু আসবে সেটুকুই পড়েছি, তার বাইরে কিছু পড়িনি, কাজে আমি বলতে পারবো না। তারপর থেকেই বললেন, তারা দিলেন যে একটা নাম দাও, নাম দাও। শেষ পর্যন্ত ডেটটাও বলতে গেল বিশ্ব নাট্য দিবস উপলক্ষে, কিন্তু 30শে মার্চ হবে রবিবার, বললেন মলয়দা। এবং তারপরে বললেন তাড়াতাড়ি নাম পাঠাও। এই নাম পাঠাও বলার পরে আরও একবার দ্বিধাগ্রস্ত হলাম, এবং এই নামটা বাছার সময় কেন থিয়েটার বললাম, কেন বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নাটক শব্দটাই ব্যবহার করলাম না, সেটা বলার জন্য একটু ব্যক্তিগত কথা দিয়ে শুরু করলাম। একটু বলে নিই, যেটা অহেতুক ব্যক্তিগত কথা নয়, অপ্রাসঙ্গিক নয়। আমার নামকরণের যথার্থ প্রমাণ করার জন্য এই কথাটুকু আমাকে বলতে হবে। সেটা হলো যে আমরা যেমন করি, স্কুলে অনেকেই মঞ্চে উঠি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমি তো রত্তলা রাজলক্ষ্মী স্কুলে পড়াশোনা করেছি, তো মঞ্চে উঠতাম। ক্লাস 7-এ যখন পড়তাম, দিদিরা ডেকে নিয়ে গেলে, এদিকে সুনীতিদি ছিলেন, শঙ্করীদি ছিলেন, এখানে যদি কেউ থাকে রাজলক্ষ্মী স্কুলের ছাত্রী তারা জানে। তারা বললেন ডাকঘর হবে, অমল চরিত্র অভিনয় করতে হবে, মাকে জিজ্ঞেস করো তোমাকে করতে দেবে কিনা। তখনও বুঝতে পারছি না কেন এটা বলা হলো। তারপরে বোঝা গেল যে আসলে অমল তো মারা যাবে, মাকে জিজ্ঞেস করে এসো যে তোমাকে এটা করতে দেওয়া হবে কিনা, মানে তখন এই ব্যাপারগুলো ছিল। তো মা বোধহয় জানতেন না, মা বললো হ্যাঁ স্কুল বলেছে কর, তো করলাম, খুব আনন্দ হলো, উপভোগ করলাম। তারপরে আরেকটু বড় যখন হলাম, তখন অভিজ্ঞানে শকুন্তলম নাটকের প্রিয়ম্বদা চরিত্র একটা অংশ হবে সংস্কৃতে, সেটা আমাকে করতে বলা হলো। তখন বোধহয় 9-10-এ পড়ি, খুবই আনন্দের সঙ্গে করলাম। এবং ওই টিচার্স ডে হোক বা রবীন্দ্র জয়ন্তী বা বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজে, তখন একটু যখন বড় হয়ে গেলাম, ওই 9, 10, 11, 12, যেই সময় স্কুলের মেয়েরা যে কাজগুলোতে পড়লে নিজেকে বেশ বিজ্ঞভাবে আমারই অধিকার, আমার স্কুল, এরকমভাবে সেই বয়সটা তখন একটু কিছু ওই রবীন্দ্রনাথের হাস্য কৌতুক এইসব করে টোরে বলবো, নাটক করবো, এরকম একটা মানসিকতা তৈরি ছিল, করলাম। কারণ মঞ্চে আমি চিরকালই খুব স্বচ্ছন্দ, যেহেতু নাচ করতাম। 2018 সাল পর্যন্ত নাচ করেছি, মানে কলকাতার মঞ্চে, কলা মন্দিরে। তো যাই হোক, তো
তো এইটুকুই আমার নাটকের সঙ্গে পরিচয়। কাজেই নাটকটা যে মঞ্চস্থ হওয়ার একটা বিষয়, সেটা আমি উপভোগ করেছি, কিন্তু নাটক পাঠ করতে আমি কখনো আগ্রহ বোধ করিনি। আমাকে চুম্বকের মতো আমার সমস্ত আকর্ষণকে, আমার সমস্ত মনোযোগকে চুম্বকের মতো আকর্ষণ করে নিচ্ছে। আমি অভিভূত হচ্ছি, আমি বিস্মিত হচ্ছি, আমি হাসছি, আমি কাঁদছি, আমি আবেগে আপ্লুত হচ্ছি, মোহিত হচ্ছি, বিস্মিত হচ্ছি। সেই যে মঞ্চে ঘটে চলা, সেটা আমার মনে হয়েছে এটাই বোধহয় নাটক, এবং নাটকের প্রাণ যতক্ষণ না পর্যন্ত সে মঞ্চস্থ হচ্ছে, এবং মঞ্চ সঙ্গে আলো, সঙ্গে যন্ত্রানুষঙ্গ, সাজসজ্জা, পোশাক আশাক, সংলাপ তো আছে, চরিত্ররা তো আছে, এবং সবচেয়ে বড় কথা দর্শক, উল্টো দিকের মানুষেরা, এই সবটা মিলে যে একটা ঐন্দ্রজালিক পরিবেশ, আমি এছাড়া আর বিকল্প কথা পাচ্ছি না, যেটা আমাদেরকে সম্মোহিত করবে, আমাদেরকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে। আমি তার সঙ্গেই একাত্ম হয়ে যাব যে চরিত্রদের আমি দেখছি। এই নাটক বলতেই আমার মনের মধ্যে এই আবেগগুলো এই বেশি বোঝা যাবে। শুধু এই কথাটুকু বলার জন্যই আমি কেন থিয়েটার নামটা লিখছি, সেটার জন্যই ওই ছোট বয়সের অভিজ্ঞতাগুলোর কথা বললাম, যে নাটককে চেনা আমার ওই মঞ্চে কিছু নাটক দেখে এবং নিজে নাটক কিছু করে। তবে মঞ্চের বাইরেও দেখেছি, একটা সময় এখানে তো বসে আছেন, বাদল সরকারের নাটক হতো মঞ্চে, আমাদের অগ্রগামী সভ্যের ওখানে এসপ্ল্যানেডে হতো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রাবস্থায় দেখেছি। তো যাই হোক, এই অনুষ্ঠানে আসবো বলে আমি আবার পড়াশোনা না করে কোথাও যেতে পারি না, এটা আমার একটা বদ অভ্যেস। রাত অব্দি পড়াশোনা পড়াতাম। সেই সময় একজন নাট্যকর্মী, তিনি আমার সহকর্মী ছিলেন, হয়তো আপনারা নামটা জানেনও, নন্দিনী ভৌমিক, এখন যিনি মহিলা পুরোহিত। আমার থেকে উনি বয়সে 10 বছরের বড়, কিন্তু উনি আমার সহকর্মী ছিলেন। উনি সংস্কৃত পড়াতেন, আমি বাংলা পড়াতাম। তার সঙ্গে আরেকজন ছিলেন আমাদের গ্রন্থাগারে, তার নাম রত্না বসু, তিনিও নাটক করতেন বিভিন্ন নাট্যদলে। তখন প্রিন্সিপাল যিনি ছিলেন, যেই সময় আমি প্রিন্সিপালদের স্টাফ রুমে বসে খারাপ খারাপ কথা বলতাম, তো সেই কাজ করতে শুরু করলো 1962 সাল থেকে। 1961 সালে প্রস্তুতি পর্ব চলেছে, তারপরে 1962 সাল থেকে মোটামুটি সেটা শুরু হলো। এবং সেটা শুরু হলো যে কারণে, এবং সেখানে কিছু কাজ দেওয়া হলো নাট্যকর্মীদের, যেটা আমাদের জন্য খুব অনুসরণযোগ্য, আমার এত ভালো লেগেছে পড়ে সেটা, যে ITI অর্থাৎ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, সেখানে 3টে কথা বললো যে বিশ্ব নাট্য দিবসে আমরা কি করব। সেই 3টে কথা খুব সহজ সহজ কথা, আমরা পালন করি হয়তো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। সেই 3টে কথা কি? প্রথম উদ্দেশ্য আছে, অবজেক্টিভ কি, যে পারফর্মিং আর্ট সম্পর্কে মানুষকে সচেতন করা, তার প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তোলা, এবং সবচেয়ে বড় কথা, এই যে এই থিয়েটার যে শুধুমাত্র একটি শিল্পকলা নয়, এর মধ্যে একটা আর্থিক ব্যাপার থাকবে এবং মূল্যবোধের বিকাশে থিয়েটার সাহায্য করবে, এটা প্রচার করা। এটা হলো তাদের অবজেক্টিভস, লক্ষ্য। আর তারা আমাদের হোমওয়ার্ক কি দিলেন, কাজ কি দিলেন, যে কিভাবে করতে হবে, কিভাবে পালন করতে হবে, সেখানে 3টে কথা বললেন। একটা কথা হলো লোকাল থিয়েটারে গিয়ে থিয়েটার দেখা, যে কোনো একটা জায়গায় তুমি থিয়েটারটা দেখতে যাও, অন্তত তোমার সেই অভিজ্ঞতাটা হোক। এটা তো খুব বড় কিছু চাওয়া নয়, সেরকম একটা কাজ করতে বললেন। আর কি বললেন নিজে কিছু পালন করা, অর্থাৎ তুমি নিজেও হয় গান গাও, যেরকম আমি শুনেছি যে এখানে থিয়েটারের গান হয়েছে, নাটকের গান হয়েছে। আর একটা খুব বড় কথা, সেটা আমরা মলয়দা অনেকটাই সফল সেই বিষয়ে, ইনভলভ ইউর চাইল্ড, তুমি তোমার সন্তানটিকেও ইনভলভ করো, যুক্ত করো। তার কিন্তু এটা প্রবহমান তবেই থাকবে। যে কারণে এখনকার নাট্যকাররাও বলেন যে ছোট যারা নতুন প্রজন্ম যারা, তাদেরকেও নিয়ে আসতে হবে। হতে পারে আমি আমার নাটকের ব্যবসায়িক স্বার্থে হয়তো বাইরে থেকে একজন বড় শিল্পী নিয়ে এলাম, তার নামে যদি টিকিট বিক্রি হয়, এরকম করতে পারি, কিন্তু আসলে যুক্ত করো ছোটদেরকেও। এটা কিন্তু ITI অর্থাৎ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এই কথাটা বলেছিল, যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ইনভলভ ইউর চিলড্রেন, যেটা আমরা অনেকেই পারি না।
মনেদাকে বলছিলাম যে আমার নাচের মাস্টারমশাইয়ের ছেলে এত ভালো নৃত্যশিল্পী হয়ে উঠেছে, আমার খুব গৌরব হয়। তো নাটকটাও সেটা। আর যখনই এই কথাটা বলা হলো তখনই কিন্তু এই অন্তহীন চর্চা, একটা পরম্পরা তৈরি করা, এগিয়ে যাওয়া, এই কথাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে। যখনই বলা হলো যে তুমি তোমার সন্তানকে যুক্ত করো এর সঙ্গে। তো এটাই বলবার যে এখনো পর্যন্ত নাট্যমোদী শহর হিসেবে কিন্তু একটা প্যারামিটার আছে, বলছি চিহ্নিত করে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক শহরকে, কারণ ওখানে 400-র ওপরে নাটকের হল আছে। তারপরে টোকিওতে আছে, তারপরে লন্ডনে আছে, তারপরে অন্যান্য দেশে আছে। আমার খুব অবাক লাগে, ইংল্যান্ডে শেক্সপিয়ার জন্মালেন, পৃথিবী বিখ্যাত নাট্যকার, তার নাম আমরা সকলে জানি, তার ট্র্যাজেডি কমিটির কথা জানি, কিন্তু শুরু তো হয়েছিল অন্য অঞ্চলে, গ্রিস দেশে নাটক শুরু হয়েছিল। তো শেক্সপিয়ার জন্মেছেন বলে ইংল্যান্ডকে যদি নাটকের দেশ বলা হয়, তারা নাটককে এত পেশাদারিভাবে দেখতে পারে, তাহলে ভারতবর্ষ নয় কেন, ভারত নয় কেন? তার কারণ শেক্সপিয়ারের জন্মের বহু 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 বছর আগে, অনেক বছর আগে, শেক্সপিয়ার জন্মেছেন 16 শতাব্দীতে, কাজ করেছেন। তার বহু আগে 16 সপ্তদশে, তার বহু আগে খ্রিস্টপূর্ব 200 অব্দে এই ভারতবর্ষে লেখা হয়েছিল নাট্যশাস্ত্র, যার রচয়িতা ভরতমুনি। কাজে কেন আমরা ভাবি যে আমরা পাশ্চাত্য থেকে এটা নিয়েছি? আর আমরা তো এটা জানি যে আগে প্র্যাকটিস, তারপরে থিওরি। আগে কিছু এলোমেলো ঘটনা ঘটে যায়, তারপরে সেটা থেকে একটা থিওরি তৈরি হয়, একটা তত্ত্ব তৈরি হয়। আগে আপেলটা পরে, ঘটনাটা আমরা দেখি, তারপরে তো তার সূত্রটা হয়। কাজে নাট্যশাস্ত্র যখন লেখা হলো, তার মানে ধরে নিতে পারি সেই খ্রিস্টপূর্ব 200 অব্দেরও আগে এর চর্চা ছিল। এবং যেমন গ্রিস দেশের কথা আমরা পড়ি, কিন্তু আমরা ভারতের কথা পড়ি না সেভাবে, কোথাও লেখাও থাকে না সেভাবে, যে গ্রিস দেশে একটা পৌরাণিক আবহের সঙ্গে জড়িত আছে, যে ডায়োনিসিসের উৎসব হতো, পুজো হতো, দুঃখের গান গাওয়া হতো, যাকে পিথিরাপ সং বলা হয়, সেই থেকে ট্র্যাজেডির উদ্ভব। ভারতেও তো সেরকম একটা পৌরাণিক ব্যাপার রয়েছে। সেখানেও তো বলা হয় ব্রহ্মা, যাকে আমরা চিনি না, আমাদের পৌরাণিক দেবতা, আদৌ তিনি বর্তমান ছিলেন বা না ছিলেন, তার চেহারার একটা ছবি আমরা দেখি মাঝে মুসুসারি, অসম্ভব পুরনো সংস্কৃতিকে আপনারা বহন করে চলেছেন। সেই গৌরব আপনারাও আপনাদের অন্তরে বহন করুন। এই ভরতমুনির নাট্যশাস্ত্র কেউ পড়েছ? যে কত সহস্র বছর আগে আলোচনা হচ্ছে নায়ক কিরকম হবে, ফল চরিত্র কেমন হবে, নায়িকার কত রকম প্রকার হয় এবং সেই অনুযায়ী তাদের হাঁটা কেমন হবে, নায়কের চরিত্র অনুযায়ী নায়কের আচরণ কেমন হবে, তার পদচারণা কেমন হবে, নাচের মুদ্রা, কোনো মুদ্রা দিয়ে আমি কি প্রকাশ করব। ভারতীয় নাট্যশাস্ত্রে আছে, দেখছি ধারাবাহিকভাবে আমাদের মনের মধ্যে চলতে থাকে। ওটা আমার কথা, সেই জন্য আমি কেঁদে ফেলেছি, নায়িকার সঙ্গে একাত্ম হয়ে গেছি, নায়ক বিধ্বস্ত, একাত্ম হয়ে গেছি, তার বিরক্তি, তার প্রতিবাদে আমরাও হাত তুলে ফেলছি, কিংবা নাচ হচ্ছে আমরাও হাহা করে হেসে ফেললাম, চিৎকার করে উঠলাম। তো এই যে পরের কিন্তু পরের নয়, এটা আমারই কথা বলছে, কিন্তু আমার কনস্ট্যান্ট মনের মধ্যে এটা চলতে 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 বলছে, এমন একটা মনের মধ্যে আমাদের কুঠুরি আছে মগ্ন চৈতন্যের মধ্যে, যে সেই আবরণটা খুব সুন্দর, মানে ভাবতে গেলে না খুব মনে হয় চোখের সামনে দেখতে পাচ্ছি মনটাকে, যে মনের ওপর তলায় ওই খেলাটা চলছে, আমার নয়, অপরের নয়, এটা চলতে চলতে আবরণটা আস্তে আস্তে সরে যায়। আর যখন সরে যায় তখন মন অদ্ভুত আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। সেই জন্য দুঃখের গান চোখে জল ফেলতে ফেলতেও আমরা আবার শুনি, আবার ওই গানটা গাওতো, আবার ওই বইটা গাওতো, এই কথা আমি বলে থাকি। তো এই সমস্ত কিছু আছে সেই ভরতে। আমরা জানি সেই কালিদাসের কথা, যেটা নিয়ে আমরা বলি যে হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা তর্ক করে লইয়ে তারিখ সালটা, মানে কখন যে তিনি উপস্থিত ছিলেন সেটাই আমরা জানি না, তার উপস্থিতির সাল তারিখটাই এখনো রহস্য।
আমরা আন্দাজ করে কিছু পারিপার্শ্বিক ঘটনা বুঝে শুনে সেই একটা সাল তারিখ ঠিক করি। তাহলে ঐতিহাসিক যুগের আগে নিশ্চয়ই তার অবস্থান, ঐতিহাসিক যুগ যদি হতো তাহলে তো তথ্যের ভিত্তিতে একটা সময় আমরা নির্দিষ্ট করে চিহ্নিত করতাম, সেটা করেছি আমরা, কিন্তু সেটা অনুমান সাপেক্ষ। সেই কালিদাস, যার উদ্ভব লগ্ন উপস্থিত লগ্ন সম্পর্কেই আমরা একেবারে সঠিক সিদ্ধান্ত জানাতে পারি না, তিনি লিখে গেছেন নাটক। তাহলে কত পুরনো নাটক ভারতের? ভাস লিখেছেন, নর্ষঘোষ লিখেছেন, শূদ্রদেব মৃচ্ছকটিক আমরা নাম শুনেছি, কারণ এখনো হয় নাটকটা বিভিন্ন জায়গায়, এরা কিন্তু পড়ে গেছেন। তারপরে অবশ্য আমাকে বাংলায় আসতে হবে, কিন্তু আমি ইতিহাস বলতে আসিনি, কারণ ইতিহাস অনলাইনে পাওয়া যায়। শুধু এটুকুই বলবো, এই যে নাটকের ধারা, এই ধারাটা কিন্তু আস্তে আস্তে যখন ভারতবর্ষে তো নানা জাতির মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ এসেছে, ভারতবর্ষে রাজত্ব করে গেছে, একটা সময় খুলতে থাকলো, আর সেইভাবে নাটকের চর্চা হয় না, নাটক লেখা হয় না, এরকম একটা হলো। তারপর একেবারেই সাম্প্রতিককালে আমরা বলবো 1757 পরে ইংরেজ এলো, তখন ওই সংস্কৃত নাটকের যে গৌরব, সেই গৌরবের জায়গাটা নষ্ট হয়ে গেছে। বরং লোকায়ত যে জায়গাটা, সংস্কৃত নাটকের একটা সমস্যা ছিল, সেটা কিন্তু আমজনতার ছিল না, সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না, সেই জন্যই বোধহয় সেটা বেশি দূর প্রচার লাভ করতে পারেনি, কোথাও একটা আটকে গেল। কিন্তু তার পাশাপাশি ছিল যাত্রা, পালা, লোকনাট্য, অপেরা, এগুলো ছিল, যেগুলো সব আমজনতার ছিল, সাধারণ মানুষের ছিল। আর সংস্কৃত নাটক সাধারণত রাজা রাজরাদের সভায় হতো, চিকের আড়াল থেকে মেয়েরা দেখত, সেটার মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার সেরকম ছিল না। তো বাংলায় যখন রঙ্গলয় তৈরি হলো রুশ নেবেদেবের সময় থেকে, তারপরে নাটক লেখা শুরু হতে থাকলো, তখন এই সংস্কৃত সাহিত্যের ধারাটা কিন্তু খুব বেশি প্রভাব ফেললো না, যতটা যাত্রাটা প্রভাব ফেললো। কারণ নাটক লেখার সঙ্গে সঙ্গেই মঞ্চ ভাবনাটাও মাথায় এলো, এবং ওই যে মঞ্চ তৈরি হয়ে গেল একটা সাধারণ রঙ্গালয়, সেই সময় থেকে নাটকের চাহিদাও হতে থাকলো, নাটক অনেক বেশি লেখা হতে থাকলো বাংলাতে। এবং বাংলায় নাটকের ধারাবাহিকতা আমি এখানে বলবো না কিছু, কারণ ওই ইতিহাস বলায় আমি খুব একটা আগ্রহী নই, যে কোনো বইতে তা পাওয়া যাবে, এখন তো ইন্টারনেটের মাধ্যমে সবাই সেটা পাবে। আমি সাম্প্রতিককালের কিছু কথা বলবো, যেটা আমার জন্য একটু হতাশার। মানে আমি আস্তে আস্তে ভাবছিলাম যে নাটক কেন খুব প্রফেশনাল হবে না, মানে আমরা আর কতদিন নাটক ইন্টালেকচুয়াল ব্যাপার এই বলে রেখে দেবো, কিছু মানুষ সংগ্রাম করবে, পরিশ্রম করবে, বিনিময়ে কিছুই পাবে না, শুধুমাত্র শখে করবে। এই প্রবণতা থাকলে কি আদৌ এই শিল্পটা এগোবে? মানে এভাবেই এগোবে, কারণ এখনো তো মরে যায়নি। করোনার পরেও যখন নাটক হচ্ছে, তাহলে তো মরে যায়নি। রঙ্গালয় তো বন্ধ ছিল কতদিন, যেমন স্কুল কলেজও বন্ধ ছিল, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এটাও ঠিক, বিদেশে নাটকটা এতটাই পেশায় পরিণত হয়েছে মানুষের, তার একটা বাণিজ্যিক মানে রাষ্ট্রীয় স্তরে মুনাফার একটা বিষয় আছে, যে সেখানে কোভিডের সময় বহু মানুষ আমাদের এখানে যেমন শ্রমিকরা কর্মচ্যুত হয়েছেন, তারাও কর্মচ্যুত হয়েছেন, এবং সেটা একটা বড় সমস্যা তৈরি করেছে। আর সমস্যা তৈরি করেছে বলেই তার প্রতিবিধানে মানুষ নেমেছে। আমাদের বাংলায় কিন্তু সেটা ততখানি হয়নি। তবু দেখবো কোভিডের সময় আমরা অনেকে দেখেছি, কেউ কেউ অনলাইনে আস্তে আস্তে ফেসবুকে লাইভ করে নাটক শেখাচ্ছেন, বা নাটক চর্চা হচ্ছে, বা পুরোনো নাটকগুলোকে চলচ্চিত্রের মতো করে উপস্থাপন করতে হয়েছে, কিন্তু সেটা নিয়ে বিতর্ক হয়েছে। অনেকেই বলছেন, যারা একটু রক্ষণশীল, তারা বলেছেন, আমি জানি না কাকিনাড়া কলবিতান কোন দিকে ছিলেন, যে নাটক লাইভ হতে হবে, লিভিং আর্ট একটা, সেটাকে চলচ্চিত্রায়িত করলে কিন্তু আমাদের নাটক বাঁচবে না। এই মতটা অনেকেই গ্রহণ করে, কিন্তু আবার এটাও তো ঠিক, আমাকে প্রসারিত হতে হবে। একাডেমিক শোতে তো সকলে আসবেন না, রবীন্দ্র সদনের শোতে, শিশির মঞ্চের শোতে তো সকলে আসতে পারবে না। কিন্তু যদি কোনো মানুষ খুব নাট্যপ্রেমী থাকেন, শারীরিক কারণে না আসতে পারেন, তাহলে ওই মাধ্যমে আমরা কেন যাব না? এটা সমাধান করার জন্য আমি বলছি না, এই প্রশ্নগুলো এখন উঠে আসছে। বিশেষ করে এইটা বলার উদ্দেশ্য এটাই, যে নাটকে এই প্রফেশনালিজমটা, মানে আমি এক্সপেক্ট করি মলাদার নাটক আমি বিনা পয়সায় দেখবো, মানে
এটাই যদি হয় তাহলে একই সঙ্গে সেটা আমি আশা করব, প্রত্যাশা করব, আবার একই সঙ্গে বলবো নাটক প্রফেশনাল হোক, সেটা তো চলে না। কাজে আমাদের ভাবনার মধ্যেও কিন্তু দ্বিচারিতা আছে, এটা আমাকে মেনে নিতে হবে। আরেকটা খুব সুন্দর জিনিস, জানি না অনেকক্ষণ বলে ফেলেছি, এবার থামবো। সুন্দর জিনিস বলবো না, একটা অভিজ্ঞতা বলি, সেটা সেই খেলাটা আমি একটু এখন এখানে খেলবো। রুদ্রপ্রসাদ চক্রবর্তীর একটা লেখা, সেখানে পড়েছি যে আমি যদি এখন এক একটা প্রসঙ্গ বলি, তাহলে এখানে যারা ছোটরা আছো, আমার পরের জেনারেশন, পরের প্রজন্ম, তারা একটা করে উত্তর বলবে। যেমন আমি যদি তালপাতার পাখা বলি, সেই প্রসঙ্গে তোমার কোন শিল্পের কথা মনে পড়ছে? তুমি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই কবিতাটার কথা বলতে পারো, কোনো গানের কথা বলতে পারো। তো সেরকম আমি যদি বলি যে ছোট বোন বা ভাই বোনের সম্পর্ক, এই বিষয়টা তোমাকে দিলাম, যারা এখানে ছোটরা বসে আছো, ক্যামেরা নিয়েও বসে আছো যারা, দিলাম। তোমাদের কি কি মনে পড়বে? একটা কিছু নাম বলো, কোনো একটা, সেটা একটা আর্ট ফর্ম হবে, কোনো একটা শিল্প হবে। বলো, যা খুশি। শুনে তুমি একটা শিল্পের নাম করো, তুমি বলবে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ওই কবিতাটার কথা তোমার মনে পড়লো, একটা কিছু আর্ট ফর্ম তোমার মনে পড়লো। সেরকম আমি যদি ভাই বোনের কথা এই শব্দটা বলি, তাহলে তোমার একটা কোনো আর্ট ফর্মের কথা মনে পড়বে, সেটার কথা বলো, মানে সেটার নামটা বলো। পথের পাঁচালী। হ্যাঁ, পথের পাঁচালী। পথের পাঁচালী। আর সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা মানে ওই গল্পটা তো, গানটা আছে। হ্যাঁ, আর আচ্ছা, এটা একটা হয়ে গেল। তারপরে আমি যদি বলি দেশপ্রেম, ওইগুলো সুন্দর হলো, মানে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি, ধরে ফেলেছে। পথের পাঁচালীর নাম এসছে, সাত ভাই চম্পার নাম এসছে, দেশপ্রেম। ভারতবর্ষ বলে কবিতাটা। আচ্ছা, আর দেশপ্রেম, সবটা মনে পড়ছে না। পথের দাবি, পথের দাবি কবিতা, আর ভারতবর্ষ কবিতা। আচ্ছা, আমি যদি বলি, এটাই শেষ প্রশ্ন, কৃষকদের সমস্যা, নীল বিদ্রোহ, আর নবান্ন, 2 বিঘা জমি। ঠিক আছে, তো রুদ্রপ্রসাদ চক্রবর্তীর লেখায় পড়ে আমি সেটাই এখানে নকল করলাম। উনিও ঠিক এরকমই করেছিলেন, একটা সভায় বলতে গিয়েছিলেন, সেখানে 50-60 জন মানুষ ছিল, সেখানে এই প্রশ্নগুলো দিয়ে। আর কি কথা হয়েছে? নীল বিদ্রোহের কথা হয়েছে, নীল দর্পণ নাটকটার কথা আসেনি, বলেছো তুমি। তো প্রশ্নটা এটাই যে আমরা যারা নাটক করি, আমাদেরও মগ্ন চৈতন্যে এখনো ওইগুলো আসে, অন্য শিল্পের কথা আসে, নাটকের কথাগুলো শুধু কেন এলো না? সবকটা প্রশ্নের উত্তরেই তো আমরা নাটকের নাম বলতে পারতাম, এই শিল্পটার মধ্যেই তো আমরা আছি। এই যে একটা বিরোধিতা, এই বিরোধিতাটা কি করে হয়ে গেল, কেন হয়ে গেল? সেটা কি এই কারণে যে সত্যি আমাদের চর্চার জগতে এখনো অন্য শিল্পের আগ্রাসনই চলছে? মননশীল বক্তব্য আমরা শুনলাম, একটু ভিন্ন স্বাদে, নিজের অনুভূতি থেকে মুখস্থ করে আসা নয়, সেটা সত্যি আমরা রিক্ত হয়েছি। আমি আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যদি কিছু আপনারা কিছু প্রশ্ন করতে চান, হ্যাঁ, অবশ্যই করতে পারেন। এই বিষয়ের উপরে আদান প্রদান একটু ওপেন ফোরামে একটু আলোচনা হলে আমরা হয়তো অন্য শ্রোতাদের কাছ থেকে আরো কিছু কথা শুনতে, যেভাবে সর্বস্তরে সমাদৃত হয়। একটা থিয়েটার দলের কাছে এই প্রশ্নটা যখন কেউ করে, থিয়েটার কর্মীরা অন্তত তার নাটকের ব্যাপারগুলোই আসাটা উচিত ছিল। অবশ্যই, কারণ তারা নাটক বেশি করে করে, বিষয় করে দেখে, এই রেফারেন্স সবকটাই নাটকের মধ্যে আছে। আমরা সেটা না বলে আমরা হয়তো অন্য শিল্প, চলচ্চিত্রের কথা বলছি বা কেউ কবিতার কথা বলছি, এটা ঠিক জায়গায় ধরেছে। তা আর কেউ যদি কিছু বলেন তাহলে অনুভূতি কিছু বলবেন। বহুদিন থেকে আমাকে বিভিন্ন সময় ও আবৃত্তি, নাটক এইসব বিষয়ে উৎসাহিত করতে, আমি ততটা উৎসাহ দেখাইনি, এটা অবশ্যই আমার কর্মক্ষেত্রে গুণ। এবারে যেটা মনে হয়েছে, আগে যাত্রা বা বিভিন্ন জায়গায় বড় বড় নাটক যেটা পৌঁছানো, মানে আমার কাছে মনে হয়েছিল সেগুলো হচ্ছে উপন্যাস। তা উপন্যাস করার ধৈর্য
মানে বজায় রাখতে পারিনি, কারণ অনেকটা সময় লাগে, তারপর তার মধ্যে ডুবে থাকতে হয়। তো সেই দিন চলে গেছে। পরে মনে হয়েছে বেশ কিছু ছোট গল্প, সমরেশ বোস বা অন্যান্য যেসব ছোট গল্প পড়েছি, সেগুলো দেখা গেছে এখনকার একান্ত নাটক অর্থাৎ 30 থেকে 50 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছে। এবং যখনই এই নাটকের মানে দর্শক হয়েছি, তখনই মনে হয় যে একটা গল্প পড়া আমার হয়ে গেল। টেকনিক্যালি আমার কাছে প্রচুর গল্প বই আছে, একটা দুটো পড়ি, কিন্তু নাটকে এসে যখনই ওইটা দেখে ফেলি তখন আর গল্প পড়ার ইচ্ছে থাকে না, কারণ ওটা একটা বাস্তব চিত্র মাথার মধ্যে গেছে। এবং উনি যা বললেন প্রায় সেরকমই, যে তার সঙ্গে আমরা হাসি কান্না আপ্লুত হয়ে যাই, তারপরে পরে কিছুদিন সেটা মাথার মধ্যে থেকেই যায়, পার্মানেন্টলি থেকেই যায়। আমরা স্বাধীনতা বলি, এখন স্বাধীনতা আমার পড়ার মেয়ে, এবং লাইব্রেরি কমিটিতেও স্বাধীনতা জড়িত আমি আছি ওখানে। স্বাধীনতার সঙ্গে বহুদিনের সম্পর্ক। স্বাধীনতা কিন্তু নাটক দেখতে খুব ভালোবাসে। স্বাধীনতাকে আমাদের বড়দিনের টিভিতে স্বাধীনতা কিন্তু যায়।